কোনো সমাধান ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের বৈঠক। তবে কি নিশ্চিত হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? রাশিয়ার তেলই কি ভারতের শেষ ভরসা? ট্রাম্প নাকি পুতিন? শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন নরেন্দ্র মোদী? পাকিস্তানের জুমার সময়ে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, মাটিতে লুটিয়ে পড়লেন শত শত মুসল্লি। সম্ভাব্য যুদ্ধের ভয়াবহতার মধ্যে ওমানে আয়োজিত ইরান যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে কোনো ধরনের সমাধান ছাড়াই। তবে বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। তিনি এটিকে ভালো শুরু বললেও পরমাণু ইস্যুতে কোনো সমাধানের ইঙ্গিত দেননি। আগামী দিনে আবারও বৈঠকের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তবে সেটি পুরোপুরি নিশ্চিত করেননি। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকটি হবার কথা থাকলেও বুধবার সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয় ওমানের রাজধানী মাস্কাটে হবে বহু প্রত্যাশিত সমঝোতা বৈঠক। এই সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনার কথা থাকলেও বিস্তারিত কিছুই জানা যায়নি। যদিও বৈঠকের আগে ইরান স্পষ্ট করে জানায় পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। এদিকে হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন কূটনৈতিক সমাধানকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসেন ট্রাম্প। কূটনৈতিক সমাধান না হলে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের আগাম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকটি অমীমাংসিত থাকায় যুক্তরাষ্ট্র হামলার পথে আগায় কিনা এটি এখন দেখার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় নতুন চাপে পড়েছে ভারত। ট্রাম্পের দাবি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এর পুরস্কার হিসেবেই কমানো হয়েছে ভারতীয় পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক। তবে দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং শুল্ক চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের গভীর সম্পর্ক। এমন পরিস্থিতিতে কতটা দোটানায় আছেন নরেন্দ্র মোদী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়ার তেল ছেড়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজি হয়েছে ভারত। এর বিনিময়ে মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে নামানো হয়েছে 18%। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে নিষেধাজ্ঞা, বাড়তি শুল্ক আর রাজনৈতিক চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি ও কৌশলগত সম্পর্ক। এই দ্বিমুখী গ্যারাকলে ফেঁসে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই পরাশক্তির রেষারেষির জেরে দেয়ালে ঠেকে গেছে নয়াদিল্লির পিঠ। ট্রাম্পের কথা মতো তেল কেনার প্রস্তাব মেনে নেওয়ার কথা বললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাস্তবে ভারত কি সত্যিই রাশিয়ার তেল ছাড়তে পারবে? ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ নয়াদিল্লি এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বরং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ভারত তাদের এমন কোনো সিদ্ধান্তের কথা রাশিয়াকে জানায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের একতরফা ঘোষণাটি রাজনৈতিকভাবে চমকে দেওয়ার মতো হলেও মোদী সরকারের জন্য এই পদক্ষেপ বাস্তবায়ন করা অনেক জটিল। ভারত যদি হঠাৎ করে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে স্থানীয় বাজার। বছরের 9 থেকে 11 বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে ভারতের আমদানি খরচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে বিপুল পরিমাণ ছাড়ে রুশ তেল কিনতে শুরু করে ভারত। যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ ছিল মাত্র 2.5%। এখন সেটা দাঁড়িয়েছে প্রায় 30%। বর্তমানে দিল্লি প্রতিদিন আমদানি করে প্রায় 11 লাখ ব্যারেল রুশ তেল। এই সস্তা তেলের কারণে অনেকাংশে নিয়ন্ত্রণে আছে ভারতের জ্বালানি মূল্য। একই সঙ্গে বেড়েছে স্থানীয় রিফাইনারিগুলোর সার্বিক মুনাফা। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আসা বন্ধ হলে লাফিয়ে বাড়বে আমদানি ব্যয়, আর এর জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তেলের দাম। তেলের বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলা যতটা সহজ শোনায়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। লাতিন আমেরিকার এই দেশটি ভারত থেকে রাশিয়ার তুলনায় অনেক দূরে, ফলে আগের চেয়ে বেড়ে যাবে পরিবহন খরচ। সবচেয়ে বড় সমস্যা হলো ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও উচ্চ সালফারযুক্ত। ভারতের সব রিফাইনারি এমন গ্রেডের তেল প্রক্রিয়াজাত করতে পারবে না। রাশিয়ার ইউরালস তেল প্রতি ব্যারেলে 10 থেকে $20 ছাড় পাওয়া যায়, কিন্তু ভেনেজুয়েলার তেলে ছাড় অনেক কম। সে কারণে স্বাভাবিকভাবেই বাড়বে মোট খরচের পরিমাণ। ভেনেজুয়েলার তেল মজুত বিশাল হলেও খুবই সীমিত দেশটির উৎপাদন সক্ষমতা।
সর্বোচ্চ উৎপাদন করলেও দিনে প্রায় 10 লাখ ব্যারেলের বেশি তেল সরবরাহ করতে পারবে না কারাকাস। দিল্লির চাহিদা পূরণে এটি মোটেও যথেষ্ট না। ভারতে অবস্থিত একটি রিফাইনারি নায়ারা এনার্জি সরাসরি রুশ মালিকানাধীন, আর এই তেল শোধনাগার পুরোপুরি নির্ভরশীল রাশিয়ার তেলের উপর। ফলে রাতারাতি রুশ তেল কেনা থেকে বেরিয়ে আসা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে ট্রাম্পের দর কষাকষি কিভাবে সামাল দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাই এখন বড় প্রশ্ন। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বড় পরিসরে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যসহ 157 জন করে মোট 314 বন্দীকে মুক্তি দিয়েছে দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার দ্বিতীয় দিনে মুক্তি পেয়েছে এই বন্দীরা। প্রশ্ন উঠেছে, সংঘাত বন্ধের আলোচনার মধ্যে বন্দি বিনিময় কি রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির ইঙ্গিত দিচ্ছে? প্রতিবেশী দুই দেশের মধ্যে কি বইতে চলেছে শান্তির হাওয়া? না, আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক মাধ্যমের এক পোস্টে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলেই দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। বৈঠকের পর একই সুর শোনা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায়। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন জেলেনস্কি। আরব আমিরাতে আমেরিকান ও রাশিয়ান প্রতিনিধিদের সাথে আমাদের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে। পরবর্তী বৈঠক আমেরিকাতে হতে পারে। আমরা শান্তির জন্য কাজ করতে প্রস্তুত। এদিকে যখন সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক করছে, তখন রাশিয়ার সাথে নতুন করে আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান পারমাণবিক নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়ার মাত্র একদিন আগেই নিজের পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, নিউ স্টার্ট চুক্তি নবায়নের পরিবর্তে একটি নতুন, উন্নত ও আধুনিক পারমাণবিক চুক্তি করা উচিত। অন্যদিকে যুদ্ধবন্দীরা মুক্তি পেলেও আগ্রাসন কিন্তু থেমে নেই। হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় 1000-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। পাল্টা জবাবে রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে ইউক্রেন। গুপ্তচরবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগের জেরে চরমে পৌঁছেছে জার্মানি এবং রাশিয়ার কূটনৈতিক উত্তেজনা। গত 5 ফেব্রুয়ারি মস্কো জানায়, বার্লিনের সিদ্ধান্তের জবাবে তারা এক জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়ার দাবি, জানুয়ারিতে বহিষ্কৃত রুশ কূটনীতিকের বিরুদ্ধে আনা গুপ্তচর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উস্কানিমূলক। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপ সম্পর্কের অবনতির মধ্যে এই ঘটনাকে বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাষ্ট্রদূত বহিষ্কার, পাল্টাপাল্টি অভিযোগ আর গুপ্তচর বৃত্তির সন্দেহ নতুন করে তিক্ততার দিকে ঠেলে দিচ্ছে জার্মানি ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক। গত 5 ফেব্রুয়ারি রাশিয়া প্রকাশ্যে জানিয়ে দিয়েছে, বার্লিনের নেয়া পদক্ষেপের জবাবে তারা জার্মান এক কূটনীতিককে বহিষ্কার করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জানুয়ারিতে জার্মানি যে রুশ কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করেছে, সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টিকে পুরোপুরি উস্কানিমূলক ও সাজানো অভিযোগ বলে দাবি করেছে মস্কো। দুই পক্ষের ক্রমবর্ধমান উত্তেজনা উত্তপ্ত করে তুলেছে ইউরোপের কূটনৈতিক অঙ্গন, আর গোটা অঞ্চলের ভূরাজনীতিতে পড়বে এই দ্বন্দ্বের দীর্ঘমেয়াদী প্রভাব। চলতি বছরের শুরুর দিকে জার্মানির পক্ষ থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল, যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেনি বার্লিন। ইউরোপীয় নিরাপত্তা মহলে গুঞ্জন উঠেছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ইউরোপ সম্পর্কের অবনতি এই ঘটনার পেছনে অন্যতম বড় একটি কারণ। অবশ্য মস্কো বরাবরই দাবি করে আসছে, তাদের কূটনীতিক কোনোভাবেই গোয়েন্দা তৎপরতায় জড়িত ছিলেন না। বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রূপ দিয়েছে জার্মানি।
রাশিয়া ও জার্মানির মধ্যে বিশ্বাসের জায়গা এখন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। গত 2 বছরে ইউরোপের একাধিক দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে, আর রাশিয়াও পাল্টা একই পথ অনুসরণ করেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগ এখন কার্যত পরিণত হয়েছে একটি কূটনৈতিক অস্ত্রে, যার মাধ্যমে একে অপরকে চাপে রাখা হচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন, একতরফা ও শত্রুতাপূর্ণ আচরণ কূটনৈতিক সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই সঙ্গে এটি সংযুক্ত দেশগুলোর মাঝে ভবিষ্যতে আলোচনার পথ আরও সংকীর্ণ করে দেবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইউরোপের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেয়, আর মস্কো এসব পদক্ষেপকে সরাসরি শত্রুতামূলক বলে আখ্যা দিয়ে আসছে। এর ফল হিসেবে কূটনৈতিক বহিষ্কার, রাষ্ট্রদূত তলব ও সম্পর্ক শীতল হয়ে পড়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে, মেসেজিং ও ইমেইলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো এই দুজনের। এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাঁচ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপস্টেইনকে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ড। অ্যাপস্টেইন ফাইল প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে চলছে তোলপাড়। 30 লাখ নথিতে একে একে উঠে আসছে রাঘব বোয়ালদের নাম। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস সহ পশ্চিমা প্রভাবশালীদের মতো কুখ্যাত এই যৌন নিপীড়কের সাথে অনেক আরব নেতারও ঘনিষ্ঠ সম্পর্কের ফিরিস্তি প্রকাশ পাচ্ছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত বিপুল সংখ্যক নথিতে উল্লেখ রয়েছে, দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের নাম। সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের ঘনিষ্ঠ এই সুলতান আহমেদের ছিল অ্যাপস্টেইনের সাথে দহরম মহরম সম্পর্ক। ইসরায়েলের শীর্ষ ব্যক্তিদের সাথে দুবাইয়ের এই ব্যবসায়ীর যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন অ্যাপস্টেইন। তার মাধ্যমেই সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথে যোগাযোগ হয় আহমেদ বিন সুলাইমের। সেই সম্পর্কের মাধ্যমেই ইসরায়েলের সাথে বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। ইমেইল ও মেসেজিংয়ের মাধ্যমে নিয়মিতই বার্তা আদান প্রদান করতেন অ্যাপস্টেইন ও সুলতান আহমেদ। ব্যক্তিগত কাজে বহুবারই একে অপরকে সহায়তা করেছেন। এতটাই ঘনিষ্ঠ ছিল তাদের সম্পর্ক, শেয়ার করতেন পর্ন সাইটও। এমনকি একাধিকবার নারী ধর্ষণের মতো জঘন্যতম ইস্যুতেও আলোচনা করতে দেখা যায় দুজনকে। অ্যাপস্টেইনকে বিভিন্ন সময় ডিপি ওয়ার্ল্ডকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া সহ নানা সহযোগিতা করতে দেখা গেছে। নথি অনুসারে 1.8 বিলিয়ন পাউন্ডের লন্ডন পোর্ট প্রজেক্টের জন্য সরকারি ঋণ আদায়ে সহায়তা করেছেন অ্যাপস্টেইন। ডিপি ওয়ার্ল্ডের বিভিন্ন অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন কুখ্যাত এই অপরাধী। দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ। তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তি করেছে। এমনিতেই নানা অনিয়মের অভিযোগে অনেক দেশেই বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড। বেশ কয়েকটি দেশ চুক্তির পর তা বাতিলও করেছে। এর মধ্যেই অ্যাপস্টেইনের সাথে সম্পর্কের তথ্য সামনে আসায় নতুন করে সমালোচনার মুখে ডিপি ওয়ার্ল্ড। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সম্ভাব্য সংঘাত বন্ধে ওমানে চলছে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক। রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ইরানি প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত আছেন তারা। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হঠকারিতার বিরুদ্ধেও শক্ত অবস্থান ইরানের। পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য সমঝোতায় পৌঁছানোই মূল লক্ষ্য বলে জানান আরঘাচি। অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্প ইস্যুতে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। সকল মার্কিন নাগরিকদের জন্য এলো দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা, আর তা সম্ভব না হলে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে প্রস্তুত থাকতে বিবৃতি দিয়েছেন মার্কিন দূতাবাস। ওমানে দুপক্ষ আলোচনায় রাজি হলেও ক্রমেই ইরানে বেড়ে চলেছে যুদ্ধ উত্তেজনা। মার্কিন হামলার সংখ্যায় তেহরানও নিচ্ছে নানা প্রস্তুতি। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে মোতায়েন করেছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর 4।
ওমানে তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসলেও রয়েছে যে কোনো সময় চিরবৈরী দুই দেশের মধ্যে সংঘাতের শঙ্কা। তাই শত্রুপক্ষের অবস্থানে যে কোনো সময় হামলার প্রস্তুতি চলছে ইরানের সামরিক বাহিনীর। নিজেদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে আইআরজিসি মোতায়েন করেছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর 4। এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। 2000 কিলোমিটার পাল্লার খোররাম শহর 4 মিসাইল বহন করতে পারে 1500 কেজি ওয়ারহেড। বলা হচ্ছে শত্রুপক্ষকে নিজেদের শক্তিশালী অবস্থানের স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ তেহরানের। এদিকে অবিলম্বে ইরান ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের কাছে পাঠানো হয়েছে সতর্কবার্তা। শুক্রবার এই নির্দেশনা আসে ভার্চুয়াল মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার উপর নির্ভর না করে দ্রুত ইরান ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে। সতর্ক করে বলা হয়, খুব অল্প নোটিসে বাতিল বা ব্যাহত হতে পারে ফ্লাইট। দেশ ত্যাগ সম্ভব না হলে যেতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে। সাথে খাবার, পানি, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রীর মজুত রাখতেও আসে নির্দেশনা। এছাড়া বলা হয় বিক্ষোভ এড়িয়ে চলতে ও আশেপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকতে। ফোনে যথেষ্ট চার্জ রাখার পাশাপাশি পরিবার, বন্ধুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি।